গল্প এক থোকা নিশিগন্ধা। লেখায় সমাদৃতা আদিশ্রী রাত। যে ওড়না সামলাতেই পারো না, সে ওড়না অযথা শরীরে রাখো কেন? ফেলে দিলেই তো পারো, নাকি যখন তখন ছেলেদের ঘড়িতে আটকানোর জন্যই ওড়না গায়ে পেঁচিয়ে রাখো? মৃন্ময়ের কথায় চমকে ওঠে নিশি। তাকিয়ে দেখে মৃন্ময়ের হাতঘড়ির সাথে নিশির ওড়না আটকে গেছে। নিশি এটা দেখে মনে মনে বলে ওঠে, ওহ গড, আমার ওড়নাই তো ওনার ঘড়িতে আটকে গেছে, আর আমি কি না ওনাকে এতক্ষণ ধরে আমার ওড়না ছাড়ার কথা বলছিলাম। শিট। নিশিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মৃন্ময় বিরক্তি নিয়ে বলে ওঠে, সারাদিন এভাবে দাঁড়িয়ে থাকার প্ল্যানিং আছে নাকি তোমার? তুমি দাঁড়িয়ে থাকতে চাইলে থাকতে পারো, বাট আমার কাজ আছে, তাই আমাকে ছেড়ে দিলে ভালো হয়। নিশি মৃন্ময়ের কথায় কিঞ্চিৎ রাগ দেখিয়ে বলল, দেখুন, আপনি কিন্তু বাজে ব্যবহার করছেন আমার সাথে, আমি আপনার নামে কমপ্লেইন করব। মৃন্ময় নিশির কথা শুনে অবাক হয়ে বলল, মানেটা কি? তোমার ওড়না এসে আমার ঘড়িতে আটকালো আর তুমি আমার নামে কমপ্লেইন করবে? বরং আমার তো মনে হয় এর উল্টোটা করা উচিত। নিশি বুঝল লোকটার কথার সাথে পেরে ওঠা মোটেও সম্ভব না। যেদিকে নিশি নিজেই দোষী সেখানে লোকটার সাথে কথা বলা বোকামি। নিশির আজকে কলেজে প্রথম দিন ছিল। কলেজের গেট দিয়ে ঢুকে হাঁটতে শুরু করতেই নিশির গলায় ওড়নার ফাঁস লাগে। ওর মনে হয় কেউ ওর ওড়না টান দিয়ে ধরেছে। নিশি হালকা করে পেছনে তাকিয়ে দেখে ওর পেছনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কলেজের প্রথম দিন হওয়ায় নিশি কোনো ঝামেলায় জড়াতে চায় না, তাই নিশি আস্তে করে দাঁতে দাঁত চেপে বলে, ওড়নাটা ছাড়ুন। মৃন্ময় নিশির কথা শুনে তার চোখ বনে যায়। মৃন্ময় তো নিশির ওড়না ধরেই নি, তাহলে ছাড়বে কি করে? নিশি আরও রেগে যায় আর বলে, কি হলো, ওড়নাটা ছাড়বেন আমার? অসভ্য লোক কোথাকার। তখনই মৃন্ময় রেগে যায় আর উপরোক্ত কথাটা বলে ওঠে। নিশিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মৃন্ময় বলে উঠল, কি ব্যাপার, চুপ করে আছেন যে? নিশি বুঝতে পারল লোকটার সাথে বেশি কথা বাড়ানো ভালো হবে না। দোষটা যখন নিশিরই তখন ওরই সরি বলা উচিত। নিশি শান্ত কণ্ঠে বলে উঠল, দেখুন, আমি দুঃখিত। আসলে আমি নিজেও বুঝতে পারিনি ওড়নাটা আপনার ঘড়ির সাথে আটকে গেছে, আমি ভেবেছিলাম আপনিই আমার ওড়নাটা ধরেছিলেন। মৃন্ময় নিশির কথা শুনে বলল, ইটস ওকে, নেক্সট টাইম আর এমন করবেন না। আপনি নিজে অসভ্য হবেন জন্য যে অন্য কেউ অসভ্য হবে এইসব ভাবা বন্ধ করবেন, নিজেকে সামলান। আসছি। মৃন্ময় নিশিকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেল। নিশি কিছু বুঝতে না পেরে ভ্যাবলার মতো তাকিয়ে রইল। হঠাৎ হুঁশ ফিরতেই নিশির মুখ থেকে বেরিয়ে এলো, অসভ্য লোক, কোনো প্রকার ম্যানার্স নেই। কথাটা বলেই নিশি তার ক্লাসের দিকে হাঁটা দিল। একেই প্রথম দিন, তার ওপর আজকের দিনে এরকম একটা ঝামেলা হওয়া কেমন একটা লাগে। নিশি ক্লাসের ভিতরে ঢুকেই সিটে বসে পড়ল। তখনই দেখতে পেল সেই ছেলেটা অর্থাৎ মৃন্ময় ক্লাসের ভেতরে ঢুকছে। নিশি খানিকটা ভড়কে গেল। পরে যখন দেখল মৃন্ময় সিটে বসছে, তখন নিশি বুঝতে পারল মৃন্ময় ওরই ব্যাচের, শুধু ব্যাচের নয়, সেম ক্লাসও। নিশি তাকিয়ে আছে মৃন্ময়ের দিকে। ছেলেটা দেখতে খারাপ না, শ্যামলা গায়ের রং, গালে হালকা দাড়ি, কালো রঙের চুলগুলো দেখে মনে হচ্ছে কিছুদিন আগেই চুলের কাট দিয়েছে। নিশি তাকিয়ে থাকতে থাকতেই মৃন্ময়ের চোখ গেল নিশির ওপরে। তখন মৃন্ময় নিশিকে ঠিকঠাকভাবে দেখেনি, এখন দেখছে। গায়ের রং মাঝারি ফর্সা, দেখতে ভালোই। হঠাৎ দুজনের চোখে চোখ পড়ে গেল। নিশি খানিকটা লজ্জা পেয়ে গেল। ছেলেদেরকে দেখলে ভীষণ লজ্জা পায় নিশি। সেটা ওর লজ্জা নাকি ভয় সেটাও বুঝতে পারে না। এসব ভাবতে ভাবতেই নিশির সাথে একজনের পরিচয় হয়ে গেল। মেয়েটার নাম নদী। নিশি কিছু একটা চিন্তা করছে। নিশিকে চিন্তা করতে দেখে নদী জিজ্ঞাসা করল, কি চিন্তা করছো বলো তো নিশি? তেমন কিছু না, এমনি অন্যমনস্ক ছিলাম আর কি। ঠিক বলছো তো? হ্যাঁ, আর কি তুমি তুমি করে বলছি আমরা, বলো তো, এখন থেকে শুধু তুই। আমরা না ফ্রেন্ড হই, এখন থেকে দুজন দুজনকে তুই করে বলবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কিন্তু তুই এটা তো বল, তুই কি নিয়ে ভাবছিস? আর বলিস না, আজকে একটা বাজে কাণ্ড ঘটে গেছে। বাজে কাণ্ড?
ঠিক কি বলতো, আমিও শুনি। নিশি বলতে শুরু করলো সকালের ঘটনাটা, অর্থাৎ মৃন্ময়ের ঘড়ির সাথে নিশির ওড়না আটকে লেগে যাওয়ার ঘটনাটা। নিশির কাহিনী শুনে নদী হাসতে হাসতে ফেটে পড়ল। নিশি মুখ গোমড়া করে বলল, হাসছিস তুই? আমার যে তখন কি অবস্থা হয়েছিল সেটা একমাত্র আমিই জানি। আচ্ছা, ঠিক কেমন করে ঘড়িটা ওড়নায় আটকালো বলতো? আর আটকালোই যখন, তুই সেটা না বুঝে কিভাবে ভাবলি যে সেই ছেলেটা তোর ওড়না টেনে ধরেছে? হ্যাঁ, আর বলিস না, আমি ওড়না ঠিক করছিলাম, ওড়নাটার কোনা গিয়ে ওর ঘড়ির সাথে আটকে গেছে। আমি তখন সামনে আগাতে নিতেই আমার ওড়নায় টান লাগে, তখনই আমি হালকা করে পেছনে ঘুরে দেখি ওড়নাটা ওর হাতের সাথে লেগে আছে। তাই আমি ভেবেছি যে ছেলেটা আমার ওড়না ধরেছে, আর আমি ছেলেটাকে বললাম ওড়নাটা ছাড়ুন, আর তখনই ছেলেটা আমাকে অনেক কথা শুনিয়ে দিল। নিশি কথাটা বলে মুখ গোমড়া করে ফেলল। নদী তো হাসতে হাসতেই শেষ। নদী বলল, ছেলেটাকে রে, দেখা তো। দাঁড়া, দেখাচ্ছি। কথাটা বলে মৃন্ময়ের দিকে তাকিয়ে নদীকে ইশারায় দেখিয়ে দিল, তারপর বলল, ওই যে, ওই ছেলেটা। কথা বলতে বলতেই ক্লাসে স্যার চলে এলো। তখনই সবার কথা বন্ধ হয়ে গেল। ক্লাসে সবার পরিচয় জানার সময় মৃন্ময় জানতে পারল সেই মেয়েটির পুরো নাম নিশি তালুকদার। এভাবে নাম শুনতে শুনতে মৃন্ময়ের পালা এলো। নদী নিশিকে খোঁচা দিয়ে বলল, দেখ নিশি, এখন সেই ঘড়িওয়ালা ছেলেটার পরিচয় জানা যাবে। হুম, তো কি হয়েছে, চুপচাপ থাক, নাম শোন। হুম। মৃন্ময় উঠে দাঁড়িয়ে বলল, আমার নাম মৃন্ময়, মৃন্ময় মণ্ডল। নিশি বুঝল ছেলেটার পুরো নাম মৃন্ময় মণ্ডল। স্যার টুকটাক ক্লাস নিয়ে বেরিয়ে গেল। ক্লাস শেষ করে বের হওয়ার সময় একজন নিশিকে ধাক্কা দিতেই নিশি গিয়ে মৃন্ময়ের গায়ের ওপর পড়ল। নিশি এবার প্রচুর লজ্জা পেল। একে তো সকালবেলার সেই কাহিনী, তার ওপর এখন আবার বেছে বেছে সেই মৃন্ময়ের গায়ে পড়তে হলো নিশিকে। নিশি মৃন্ময় কাছ থেকে ওঠার চেষ্টা করতেই মৃন্ময় বলে উঠল, আপনি এমন কেন বলুন তো? বারবার ঘুরে ফিরে আমার কাছে এসে সমস্যা সৃষ্টি করছেন। সমস্যা কি আপনার? আসলে আমাকে একজন পেছনে থেকে ধাক্কা দিয়েছে, আমার কোনো দোষ নেই মৃন্ময়। সকাল থেকে তো শুধু আপনার বাহানাই শুনছি। আচ্ছা চলুন, এটাও বিশ্বাস করলাম। আপনি এবারে নির্দোষ, আপনার কোনো দোষই নেই। এবার সরুন। নিশি উঠে পড়ল। নিশি উঠতেই মৃন্ময় বলল, আশা করি আর বিরক্ত করবেন না। আসছি। বেয়াদব ছেলে একটা, অসহ্যকর। নিশি সেখান থেকে বেরিয়ে গেল। মৃন্ময়ও ক্লাস থেকে বেরিয়ে চলে গেল। নিশি মনে মনে ভাবছে, ধুর, সকাল থেকে একের পর এক কাহিনী ঘটেই চলেছে। ছেলেটা আমার জন্য একদমই ভালো না, শুধু অসুবিধায় ফেলছে আমাকে। মৃন্ময়ও হাঁটছে আর ভাবছে, মেয়েটা বেশ অদ্ভুত, তবে খানিকটা গায়ে পড়া স্বভাবের। এসব গায়ে পড়া মেয়েদের মোটেও সহ্য করা যায় না। আজকে থেকে পুরো দমে নিশি আর মৃন্মদের ক্লাস শুরু হবে। কালকে প্রথম দিন থাকায় শিক্ষকরা কোনো রকমের ক্লাস নেওয়ার মতো ইচ্ছায় ছিলেন না, কিন্তু আজকে দ্বিতীয় দিন হওয়ায় আজকে কোনো ছাড় দেবেন না শিক্ষকরা। নিশি রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো। অপরদিকে মৃন্ময়ও বাড়ি থেকে রেডি হয়ে বের হলো। ক্লাসের দরজায় ঢোকার সময় নিশি ক্লাসে ঢুকতে যাবে, এমন সময় মৃন্ময়ও এসে ক্লাসে ঢুকতে নিল। এর দরুন দুজনে আটকে গেল। নিশি আর চোখে তাকিয়ে দেখে ছেলেটা মৃন্ময়, আর মৃন্ময়ও আর চোখে তাকিয়ে দেখে মেয়েটা নিশি। আজকে নিশির ভীষণ রকম রাগ হচ্ছে। কালকে নিশি নিজের দোষ মনে করে কোনোরকমে সবকিছু মেনে নিয়েছিল, কিন্তু আজকে নিশি কিছুতেই সবটা মুখ বুজে সহ্য করবে না। আজকে পুরোটা দোষ মৃন্ময়ের। কলেজের প্রথম দিন হিসেবে নিশি প্রচুর শান্ত একটা মেয়ে হয়েছিল, কিন্তু নিশি মোটেও এমন মেয়ে না। তাহলে কেন নিশি সবটা সহ্য করবে? নিশি রেগে গিয়ে মৃন্ময়কে বলল, এই যে মিস্টার, কোনো ভদ্রতাই তো শেখনি দেখছি। দেখতে পাওনি আমি ক্লাসের ভেতরে ঢুকছিলাম? তাহলে কেন ওভাবে তাড়াহুড়ো করে ক্লাসে ঢুকতে গেলে? বা যে ছেলে কোথাকার। নিশি কালকে রাতে ভেবেছে মৃন্ময়কে আর আপনি বলবে না, তুমি করে বলবে। মৃন্ময় তো আর ক্লাসমেটকে আপনি করে কে বলে নিশিও বলবে না।
মৃন্ময় নিশির ব্যবহার দেখে অবাক হয়ে গেল, মনে মনে ভাবছে, কি হলো ব্যাপারটা? এভাবে পাল্টি খেয়ে গেল মেয়েটা, গায়ে পড়া শান্তশিষ্ট মেয়ে থেকে পুরোপুরি ধানি লঙ্কা। নিশি মৃন্ময়কে চুপ করে থাকতে দেখে বলল, চুপ করে আছো কেন? মিনিমাম সরিটুকু বলবে তার কোনো সেন্স নেই তোমার মধ্যে, আজব ছেলে কোথাকার। সরো, আমি ক্লাসের ভেতরে ঢুকব। মৃন্ময়ের থেকে সাইড কাটিয়ে এসে নিশি নদীর পাশে বসে পড়ল। পুরো ক্লাস স্তব্ধ হয়ে দেখছে নিশি আর মৃন্ময়কে। মৃন্ময় এই স্কুলে আগে থেকেই পড়তো বিধায় এখানকার প্রায় সবাই ওকে চেনে। মৃন্ময় একরোখা আর কাউকে ছাড় দিয়ে কথা বলে না, সেটা সম্পর্কেও পুরাতনদের ধারণা আছে, কিন্তু নিশি নতুন এসেছে এবার এই কলেজে, কিন্তু নতুন এসেই এইভাবে মৃন্ময়কে কথা শুনিয়ে দেবে সেটা ঠিক কেউই ভাবতে পারেনি। মৃন্ময় এখনো সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে আছে। নদী নিশিকে বলল, বাপরে, তুই তো আজকে পুরো আগুন হয়ে এসেছিস দেখছি। মৃন্ময়কে তো ভালোই গোল খাইয়ে দিলি। নতুন নতুন এই কলেজে এসেছিলাম, সেজন্য প্রথম দিন খুব শান্ত মেয়ে হয়েছিলাম, কিন্তু আমি মোটেই এমন না। ওই রকম ভেজা বেড়াল হয়ে থাকবো আর অন্যরা এসে আমাকে কথা শুনিয়ে যাবে, সেটা আমার দ্বারা কখনোই সম্ভব না। তাই আজকে নিজের রূপটা বের করেই ফেললাম, যেন সবাই আমাকে চিনে রাখে। আর তাছাড়া আগে গার্লস স্কুলে পড়ায় ছেলেদের ভয় পেতাম, কিন্তু এখন আর তা মোটেই পাবো না। মৃন্ময়কে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মৃন্ময়ের এক ফ্রেন্ড ওকে ডাক দিল, এই মৃন্ময়, ওখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? ক্লাসে আয়। ক্লাস শুরু হবে তো কিছুক্ষণ পর। আয়, নিজের সিটে এসে বসো। মৃন্ময় ক্লাসের ভেতরে ঢুকে এসে নিজের সিটে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই স্যার চলে এলো। স্যাররা ক্লাসে শুধু মৃন্ময় মৃন্ময় করছে, যেটা নিশির একদমই সহ্য হচ্ছে না। নিশি তো প্রচুরভাবে বিরক্ত বোধ করছে এটা নিয়ে। নিশি নদীকে জিজ্ঞাসা করল, তুইও তো এখানে আমার মতোই নতুন, তাই না? নদী উত্তর দিল, হ্যাঁ, কালকেই তো তোকে বললাম সেটা। আচ্ছা, তোর আমি ছাড়া আর কারোর সাথে বন্ধুত্ব হয়নি? আমি বলতে চাইছি, এইখানে আগে স্কুলে পড়েছে, তারপর এখন কলেজেও পড়ে, এরকম কোনো পুরনো স্টুডেন্টের সাথে তোর ফ্রেন্ডশিপ হয়নি নদী? হ্যাঁ হয়েছে, একটা মেয়ের সাথে। এই তো আমাদের পেছনেই তো বসে আছে। কিন্তু কেন বলতো, তোর কি কোনো দরকার তাকে? হ্যাঁ, ওকে জিজ্ঞাসা করতো মৃন্ময় ছেলেটা কেমন স্টুডেন্ট। আচ্ছা করছি, দাঁড়া। নদী পেছনে একটা মেয়েকে জিজ্ঞাসা করল, আচ্ছা মৃন্ময় কেমন স্টুডেন্ট? মেয়েটি উত্তর দিল, মৃন্ময় খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, প্রতিটা পরীক্ষায় ফার্স্ট হয়েছে এতদিন। ওহ আচ্ছা, থ্যাংক ইউ। নদী নিশিকে বলল, শুনলি তো মৃন্ময় কেমন স্টুডেন্ট? শুনলাম। এখন থেকে মৃন্ময় আমার প্রতিদ্বন্দ্বী, পরীক্ষায় আর ক্লাসে ওর সঙ্গে আমার হাড্ডাহাড্ডি লড়াই হবে। স্যার ক্লাস করিয়ে চলে যাওয়ার পরে আরেকটা স্যার এলো। ওই স্যার ক্লাস করানোর সময় মৃন্ময় আর নিশির চোখাচোখি হয়ে গেল। নিশি ভাব নিয়ে অন্যদিকে তাকালো। মৃন্ময় আজকে নিশিকে দেখার পর থেকে একের পর এক শুধু শক খাচ্ছে। টিফিনের সময়ও দুজনের মধ্যে আবারও একটা ঝামেলা বাঁধল। নিশি আর মৃন্ময় এই দুজনের মধ্যে ঝগড়া যেন দিনকে দিন বেড়েই চলেছে। নিশি যে ভালো স্টুডেন্ট সেটা মৃন্ময় বুঝে গেছে। এক্সামের মাধ্যমেই যে প্রতিশোধ নেওয়া যাবে সবকিছুর, সেটা মৃন্ময় আর নিশি দুজনেই বুঝে গেছে। পুরো ক্লাস এখন নিশি আর মৃন্ময়ের ঝগড়া দেখতে দেখতে অতিষ্ঠ। আজকে প্রিন্সিপাল স্যার নিশি আর মৃন্ময়কে নিজের কক্ষে ডেকেছে। দুজন জানে ওদের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে কেউ একজন ওদের নামে প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেইন করেছে, যার জন্য প্রিন্সিপাল স্যার দুজনকে তার রুমে ডেকেছে। নিশি তো এই কাজের জন্য মৃন্ময়কে দোষ দিয়ে চলেছে, আর মৃন্ময় নিশিকে দোষ দিচ্ছে। দুজন এসে প্রিন্সিপাল স্যার রুমের দরজায় দাঁড়ালো, তারপর স্যারকে বলল, মে উই কামিং স্যার? প্রিন্সিপাল স্যার বললেন, ইয়েস কামিং। নিশি আর মৃন্ময় রুমের ভেতরে ঢুকে গেল, তারপর বলল, স্যার আমাদের দুজনকে ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছি, তোমাদের নামে কমপ্লেইন এসেছে, তোমরা দুজন নাকি সারা ক্লাস শুধু ঝগড়া করো, চুন থেকে পান খসলেই ঝামেলা বাঁধিয়ে দাও, এটা সত্যি? নিশি আর মৃন্ময় দুজনেই চুপ করে আছে। তারা তো এই কাজ করেছেই, এখন সেটা তারা দুজনে নিজের মুখে কি বলবে? প্রিন্সিপাল স্যার আবারও বললেন, মৃন্ময় শোনো,
মৃন্ময় উত্তর দিলেন, জি স্যার, বলুন। মৃন্ময়, তুমি একজন ব্রাইট স্টুডেন্ট। তুমি যদি এভাবে ক্লাসে ঝগড়া করতে থাকো, ক্লাসে মনোযোগ না দিয়ে ঝামেলা করতে থাকো, তাহলে সেটা কি ভালো দেখায়? এতে তো বরং তোমার পড়াশোনারই ক্ষতি হয়ে যাবে। মৃন্ময় মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিন্সিপাল স্যারের কথা শুনছে। প্রিন্সিপাল স্যার এবার নিশিকে বললেন, নিশি, তোমার সাথেও আমার কথা আছে। নিশি উত্তর দিল, জি স্যার, বলুন, আমি শুনছি। চেয়ারম্যান স্যারের কাছে শুনলাম তুমিও নাকি খুব ভালো স্টুডেন্ট। তুমিও তো মৃন্ময়ের সাথে ঝামেলা করছো। তোমরা দুজন যদি এরকম ঝামেলা করতে থাকো, তাহলে পড়াশোনা করবে কিভাবে? পড়াশোনায় মনোযোগ আসবে কিভাবে বলো তো? যাই হোক, একবার ভুল করেছো, তাই তোমাদের আমি একটা সুযোগ দিচ্ছি। তোমরা আর নিজেদের মধ্যে ঝামেলা করবে না। তোমরা তো একটা কাজ করতে পারো। তোমরা দুজনেই যখন ব্রাইট স্টুডেন্ট, তখন তো তোমরা দুজনে ঝামেলা না করে নিজেদের মধ্যেও ভালো একটা ফ্রেন্ডশিপ সৃষ্টি করতে পারো। তাহলে দুজনে একে অপরকে পড়াশোনার বিষয়ে হেল্প করতে পারবে, নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবে। আশা করি তোমরা দুজনে আমার কথা রাখবে। সামনে তোমাদের এক্সাম, ভালো করে মন দিয়ে পড়ালেখা করো। এখন তোমরা আসতে পারো। নিশি আর মৃন্ময় দুজনে একসাথে বলে উঠল, জি স্যার। নিশি আর মৃন্ময় প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে গেল। মৃন্ময় নিশিকে বলল, এখন থেকে আর কোনো রকমের ঝগড়া করা যাবে না ক্লাসের ভেতরে, নয়তো আমাদেরই বিপদ হয়ে যাবে। তবে তাই বলে ভেবো না তুমি এখন আর আমার প্রতিদ্বন্দ্বী নেই। তোমার আমার প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এখনো থেকেই যাবে। নিশি মৃন্ময়ের কথা শুনে বলল, অবশ্যই, সামনে এক্সাম, তখনই দেখা যাবে কে কি করে। হ্যাঁ, এখন ক্লাসে চলো। চলো। আজকে মৃন্ময় আর নিশিদের এক্সাম আছে। আজকে ফার্স্ট এক্সাম থাকায় সবাই বেশ ভয় ভয় আছে। ভয় করাটা স্বাভাবিক। নিশি এসে নিজের সিট খুঁজে নিয়ে নিজের জায়গায় বসে পড়ল। মৃন্ময়ও ঠিক তাই করল। দুজনে পরীক্ষা দিল। এক্সামে মোটামুটি কমন ছিল, তাই দুজনের এক্সামই বেশ ভালো হয়েছে। মৃন্ময় নিশির কাছে এসে নিশিকে জিজ্ঞাসা করল, এক্সাম কেমন হয়েছে তোমার? হয়েছে ভালোই। 15 নাম্বার এমসিকিউ এর আনসার কোনটা দিয়েছ? নিশি ভাব নিয়ে বলল, যেটা উত্তর সেটাই দিয়েছি, তোমাকে কেন বলতে যাব? মৃন্ময় নিশির কথার ধরন শুনে বলল, অ্যাটিটিউড দেখাচ্ছ ভালো কথা, দেখাও আরো বেশি করে অ্যাটিটিউড দেখাও, যখন রেজাল্ট বের হবে তখন আর এই অ্যাটিটিউড থাকবে না, বুঝেছ? কেন থাকবে না? কেন, অবশ্যই থাকবে। সেটা তো রেজাল্টের দিনই দেখা যাবে, সবে তো একটা এক্সাম হলো। এখনো অনেকগুলো বিষয়ের এক্সাম বাকি আছে। যখন মুখ থুবড়ে পড়বে তখন দেখবে কেমন লাগে। সিরিয়াসলি? মুখ থুবড়ে পড়ে সে না হয় দেখা যাবে। ওদের কথোপকথনের মাঝেই নিশি আর মৃন্ময়ের পাশ দিয়ে প্রিন্সিপাল স্যারকে যেতে দেখা গেল। তখনই নিশি আর মৃন্ময় নিজেদের কথোপকথনের টপিক চেঞ্জ করে দিয়ে বলল, মৃন্ময়, 15 নাম্বারটার আনসার তো ক হবে, তুমি কি দিয়েছ? মৃন্ময় নিশির কথার সাথে তাল মিলিয়ে বলতে শুরু করল, থ্যাংক গড আমিও ক দিয়েছি। এই প্রশ্নটা নিয়ে বেশ ভয় ছিলাম, তুমি আমার ভয় কাটিয়ে দিলে, থ্যাংক ইউ নিশি। প্রিন্সিপাল স্যারকে দেখে দুজন স্যারকে সালাম দিল। প্রিন্সিপাল স্যার বললেন, এতক্ষণ তোমাদের কথা আমার কানে আসছিল। আমি খুব খুশি হয়েছি তোমরা দুজনে ভালো ফ্রেন্ড হয়ে গেছো সেটা দেখে। তোমরা আমার কথা রেখেছো, আমি খুব খুশি। নিশি আর মৃন্ময় প্রিন্সিপাল স্যারের কথা শুনে হাসে। প্রিন্সিপাল স্যারের সামনে তো আর দুজনে বলতে পারবে না যে তারা দুজন মিলে এতক্ষণ ঝগড়া করছিল, নয়তো নিজেদের গর্তেই নিজেরা পড়ে যাবে। প্রিন্সিপাল স্যার কথা বলে চলে গেলেন। প্রিন্সিপাল স্যার চলে যেতেই নিশি আর মৃন্ময় যেন হাঁফ ছেড়ে বাঁচল। নিশি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জোর বাঁচান, বেঁচে গেছি আজকে, ভাগ্যিস স্যারকে দেখেছিলাম। মৃন্ময় নিশির কথার সাথে তাল মিলিয়ে বলল, একদমই, ভাগ্যিস স্যারকে দেখেছিলাম। স্যারকে যদি তখন না দেখতাম তাহলে আজকে নির্ঘাত শাস্তি পেতাম। খুব বেঁচে গিয়েছি। হ্যাঁ, তবে স্যার এখন চলে গেছে, তাই এখন আর কোনো ভালো ভালো কথা হবে না। তুমি আমার প্রতিদ্বন্দ্বী হো, আর তুমিও আমার প্রতিদ্বন্দ্বী। আজকে রেজাল্ট দেওয়ার পালা।
মৃন্ময় আর নিশি খুব টেনশনে আছে, কে যে ফার্স্ট হবে অনলি গড নোস। হঠাৎ নাম অ্যানাউন্স হলো, থার্ড কে হয়েছে তার। থার্ড হয়েছে সোহা। সেকেন্ড মৃন্ময়। মৃন্ময় নিজেকে সেকেন্ড শুনে চমকে উঠল, যেই ছেলেটা আজও অবধি ফার্স্ট থেকে সেকেন্ড হয়নি সে আজকে ফার্স্ট হতে পারল না। স্যার ঘোষণা করল, ফার্স্ট হয়েছে নিশি। আরও এক দফা চমকালো সবাই। নিশি মৃন্ময়কে বলল, দেখলে তো, ফার্স্ট হয়ে গেলাম, আমি আমার চ্যালেঞ্জ জিতে গেছি। মৃন্ময় নিশির কথায় রেগে গেল, তারপর বলল, একবার ফার্স্ট হয়েছ তো কি হয়েছে? এর পরের বার থেকে আবার আমি ফার্স্ট হব, দেখাই যাবে। এরপর থেকে দুজনের কম্পিটিশন যেন লেগেই থাকত। নিশি এভাবে পড়াশোনা করলে কিন্তু একদমই চলবে না, আমি বলে দিলাম। এত ভালো স্টুডেন্ট তুমি, তুমি যদি এভাবে পড়াশোনা করো তাহলে তো তোমার রেজাল্ট খুবই খারাপ হয়ে যাবে। নিশি উত্তর দিল, জি স্যার, আমি ভালোভাবে পড়াশোনার চেষ্টা করব। পারতেই হবে তোমার। কিছুদিন আগের পরীক্ষায় কিন্তু তোমার রেজাল্ট খুব একটা ভালো হয়নি, তুমি ক্লাসেও অমনোযোগী। কারণটা কি বলো তো? এভাবে তো পড়াশোনা হবে না। নিশি মাথা নিচু করে শুধু শুনে যাচ্ছে, কিছু বলছে না। মৃন্ময় ইদানিং খেয়াল করছে নিশি কেমন একটা হয়ে গেছে। আগের নিশি আর এখনকার নিশির মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগের মতো মৃন্ময়ের সাথে আর ঝগড়াঝাটিও করে না, সবাইকে অল টাইম এড়িয়ে চলে, কেউ কথা বলতে চাইলেও এড়িয়ে যায়। মৃন্ময়ের এসব ভাবনার মধ্যেই পিয়ন এসে ডাক দিল, নিশি আছে? নিশি উঠে দাঁড়িয়ে বলল, আমিই নিশি, কি দরকার? প্রিন্সিপাল স্যার ডাকছে। এখনই স্যারের রুমে যেতে বলল। আচ্ছা যাচ্ছি। নিশি প্রিন্সিপাল স্যারের রুমে যাচ্ছে আর ভাবছে ও তো কোনো দোষ করেনি যার জন্য প্রিন্সিপাল স্যার ওকে ডাকবে। এখন তো আর মৃন্ময়ের সাথে নিশি ঝগড়া করে না, তাহলে ওকে ডাকার কারণ? এসব ভাবতে ভাবতেই প্রিন্সিপাল স্যারের রুমে চলে এলো নিশি। নিশি অনুমতি নিয়ে স্যারের রুমে ঢুকল। প্রিন্সিপাল স্যার বললেন, নিশি তুমি নাকি ঠিকমতো পড়াশোনা করছো না, কি সমস্যা হয়েছে তোমার? স্যারেরা তোমার নামে কমপ্লেইন দিচ্ছে তুমি ক্লাসেও অমনোযোগী। নিশি মাথা নিচু করে বলল, আমি দুঃখিত স্যার, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন পড়াশোনায় মনোযোগ দাও। জি স্যার। মৃন্ময় মেয়েটাকে নিয়ে একটু বেশিই ভাবছে, আর ভাববেই বা না কেন। এরকম একটা প্রাঞ্ছল মেয়ের এভাবে চুপচাপ হয়ে যাওয়া মোটেই কোনো স্বাভাবিক বিষয় না, যে কেউ এই বিষয়টা নিয়ে চিন্তা করতে বাধ্য হবে। মৃন্ময়কে নিশির এই বিষয়টা ভাবাচ্ছে। হাজার হোক নিশি ওর প্রতিদ্বন্দ্বী ছিল, এভাবে হঠাৎ করে নিশির আচরণে পরিবর্তন মোটেই সহ্য করার মতো না। প্রথম প্রথম মৃন্ময় খুশি হলেও এখন ব্যাপারটা বড্ড ভাবাচ্ছে মৃন্ময়কে। মৃন্ময়ের মনে হলো, একবার নিশিকে জিজ্ঞাসা করবে, ওর কি হয়েছে। আচ্ছা নিশি কি বলবে তাকে, আদতে ওর হয়েছেটা কি, নাকি মৃন্ময়ের প্রশ্নটাকে নিশি এড়িয়ে যাবে? না, মৃন্ময় আর কিছু ভাবতে পারছে না। থাক, নিশির থেকে কিছু শুনতে হবে না। কে জানে মৃন্ময়ের কথা শুনে আবার নিশি কি মূর্তি ধারণ করবে, তার থেকে নদীর থেকে শুনে নেওয়া যাবে কি হয়েছে নিশির, এটাই ভালো। নিশি প্রিন্সিপাল স্যারের রুম থেকে ফিরতেই নদী নিশিকে জিজ্ঞাসা করল, কি রে স্যার কি বলল? ক্লাসে মনোযোগী হওয়ার কথা বলল, ভালো করে লেখাপড়া করতে বলল। দেখা যাক কতটুকু কি করতে পারি। স্যারকে তো বলতে পারতিস তোর প্রবলেমের কথা। ধুর, বলে কি হবে, ওনারা আর কি করবে? তোর এই টেনশনই তোকে খেলো নিশি, কতবার বলেছি টেনশন করবি না। তোর এসব টেনশনের কারণেই তো তোর পড়াশোনা হচ্ছে না। টেনশন করব না বলছিস? এত বড় একটা কথা আর আমি টেনশন করব না? যেটুকু সময় পাস সেটুকুতেই না হয় পড়াশোনা করিস। যেটুকু পারি ওইটুকুই তো করি, আর সেসবই পরীক্ষায় দেই। আর যেটুকু পড়ি সেটুকু নম্বরই তো পাই। আগে যেমন সারাদিন বইয়ে মুখ গুজে থাকতাম, এখন তো আর তা সম্ভব হচ্ছে না। চেষ্টা কর। আজ মা বেঁচে থাকলে হয়তো এমনটা হতো না। সবার ভাগ্য তো আর এক হয় না নিশি। ক্লাস ছুটির পর নিশি বেরিয়ে যেতেই মৃন্ময় নদীকে ডাক দিল। নদী মৃন্ময়ের কাছে এসেই জিজ্ঞাসা করল, ডাকলে কেন? কি দরকার? একটা কথা শুনতে চাই। কি কথা?
আর বিষয়ে কথা বলবে? নিশির ব্যাপারে কিছু কথা ছিল। ও তো এখন আর তোমার প্রতিদ্বন্দ্বী নেই, ও এখন তোমার থেকে অনেকটাই গ্যাপে আছে, তাহলে ওর ব্যাপারে কি বলবে? সেটাই তো কথা, ও এখন এমন কেন হয়ে গেছে, কি সমস্যা ওর? প্রেম ট্রেম কিছু করছে নাকি পড়াশোনার এই অবস্থা হলো কেন? শোনো মৃন্ময়, প্রেম করলেই পড়াশোনা খারাপ হবে এটা তোমাকে কে বলেছে? আর নিশি প্রেমের ধারের কাছেও নেই, ওর অন্য সমস্যা আছে। শোনো মৃন্ময়, প্রেম করলেই পড়াশোনা খারাপ হবে এটা তোমাকে কে বলেছে? আর নিশি প্রেমের ধারের কাছেও নেই, ওর অন্য সমস্যা আছে। সেই অন্য সমস্যাটাই তো শুনতে চাইছি, কি হয়েছে ওর? ওর বাবা খুব অসুস্থ, আর এটা নিয়েই টেনশনে আছে। কি হয়েছে আঙ্কেলের? তুমি শুনে কি করবে? আহা বলোই না, শুনলে কি ক্ষতি হবে? আঙ্কেলের ক্যান্সার হয়েছে। নিশি এ কথা শোনার পর পুরোপুরি ভেঙে পড়েছে। নিশিকে সামলানোর মতো কেউ নেই যে ওকে সামলাতে পারবে। মেয়েটা সত্যিই পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। আন্টি? ওর মা নেই, আন্টি মারা গেছে অনেক আগেই। মেয়েটা ছোট থেকেই মা ছাড়া মানুষ হয়েছে। সত্যি বলতে ওকে যে কি বলে সান্ত্বনা দেব সেটাই বুঝে উঠতে পারি না। আর তাছাড়া নিশি এখন আর আগের মতো রেগুলার কলেজও করতে পারে না, আঙ্কেলের খেয়াল ওকেই রাখতে হয়। আমি যতটুকু পারি ওকে নোটস দেওয়ার চেষ্টা করি, কিন্তু চিন্তায় চিন্তায় মেয়েটা এখন পড়াশোনাতেও মন দিতে পারে না, টিউশন ক্লাসে রেগুলার যেতে পারে না। মৃন্ময় কিছু একটা ভাবতে ভাবতে আনমনে বলল, ওহ হুম, আচ্ছা মৃন্ময়, এখন আমি আসি, বাড়ি ফিরতে হবে। হ্যাঁ যাও। নদী চলে যেতেই মৃন্ময় চিন্তায় বিভোর হয়ে গেল। মানুষের জীবনে কত রকমের পরিস্থিতি আসে, মানুষকে কত কিছুর সাথে লড়াই করতে হয়। আজকে ক্লাস শেষ হতেই নিশি বেরিয়ে যায় ক্লাস থেকে। নিশি হাঁটছে, হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। নিশির বাড়ি খুব একটা দূরে না। কলেজ থেকে বেরিয়ে 5 মিনিট হাঁটলেই ওর বাড়ি পাওয়া যায়। হাঁটতে হাঁটতেই নিশির মনে হচ্ছে নিশিকে কেউ অনুসরণ করছে। নিশি পেছনে তাকাতেই দেখে মৃন্ময়। মৃন্ময় ওর পেছনে পেছনে আসছে। নিশির মনে হলো হয়তো মৃন্ময়ের কোনো কাজ আছে, যার কারণে মৃন্ময় এই রাস্তায় এসেছে। মৃন্ময় হঠাৎ করে ডেকে উঠল, নিশি। নিশি নিজের নাম শুনে পেছনে তাকালো, মৃন্ময় ওকে ডাকছে। নিশি ভ্রু জোড়া সংকুচিত করে মৃন্ময়কে জিজ্ঞাসা করল, ডাকছো আমায়? হুম, আসলে তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। নদীর কাছে শুনলাম তোমার বাবার নাকি ক্যান্সার ধরা পড়েছে। হুম, যেটা শুনেছ সেটা ঠিক। আঙ্কেলের চিন্তায় তুমি পড়াশোনা ঠিকভাবে করতে পারছো না? পড়ায় মন বসাতে পারছি না আগের মতো, বিভিন্ন ধরনের চিন্তা ঘুরপাক খায় মাথার ভেতর। টিউশন ক্লাসেও তো যাও না। কিছু পার্সোনাল প্রবলেম আছে তাই যাই না। যাই হোক, তোমার তো খুশি হওয়া উচিত, তোমার একজন প্রতিদ্বন্দ্বী কমে গেল। নিশি প্লিজ, আমি এতটাও খারাপ মানুষ না যে আঙ্কেলের এই অবস্থা। তোমার এই অবস্থা সেটা শুনে আমি খুশি হব, প্রতিদ্বন্দ্বিতা পরের কথা। হুম, বুঝেছি। আমি এখন আসি, বাবা আমার জন্য অপেক্ষা করছে, আমি এখন আসি। নিশি, লাস্ট একটা কথা ছিল। কি? আমি প্রতিদিন তোমাকে সব সাবজেক্টের নোটস দিয়ে যাব, ক্লাসে যা পড়ায় সেটা দিয়ে যাব, আর তোমার কিছু বুঝতে অসুবিধা হলে সেটাতে হেল্প করব। মৃন্ময়ের কথা শুনে নিশি ভ্রু কুঁচকে রয়েছে। মৃন্ময় এসব বলছে ভাবতেই পারছে না নিশি। তবে নিশি মৃন্ময়ের কথায় মুগ্ধ হয়ে যাচ্ছে। মৃন্ময় অন্তত নিশির পাশে তো দাঁড়িয়েছে, এটাই বা কয়জন করে। নিশিকে চুপ করে থাকতে দেখে মৃন্ময় বলল, কি হলো, কথা বলছো না কেন? নেবে না আমার হেল্প? নিশি মুচকি হেসে বলল, শেষ সময়ে কেউ যদি এক বিন্দু আশার আলো দেয় সেটাকে অবশ্যই আঁকড়ে ধরা উচিত। তুমিও আমার জীবনে খানিকটা সেরকমই মৃন্ময়, সেই জন্যই আমি তোমার প্রস্তাবে একদমই রাজি। আমার তোমার হেল্প নিতে কোনো আপত্তি নেই, বরং আমি তো তোমার প্রতি কৃতজ্ঞ, তুমি অন্তত আমাকে হেল্প তো করতে চেয়েছ। নিশির কথা শুনে মৃন্ময়ের মুখে হাসি ফুটল। নিশি অবশ্য মৃন্ময়কে জিজ্ঞাসা করল, আচ্ছা মৃন্ময়, আমাকে তো আপনি হেল্প করতে চাইছেন, আপনার হেল্প নিয়ে যদি আমি আপনাকে টপকিয়ে যাই তাহলে কি হবে? সেটা পরের বিষয় নিশি। আমি সর্বপ্রথম একজন মানুষ,
মানুষ হিসেবে আমি তোমাকে হেল্প করেছি। হুম। আচ্ছা মৃন্ময়, আমি এখন আসি। বাবা আমার জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই। আমি তোর বিয়ে দিয়ে দেব নিশি। আমার ক্যান্সার। আমার কিছু হয়ে গেলে তোর কি হবে? নিশি ওর বাবার কথা শুনে বলল, এটা কোনো সলিউশন না বাবা। তুমি আগে নিজের ক্যান্সারের চিকিৎসা করবে, তারপর সবকিছু হবে। কিন্তু কোনো প্রকারের কিন্তু আমি শুনবো না বাবা। আমাদের যে বাড়তি জায়গা জমি আছে সেগুলো বিক্রি করে হলেও তোমার চিকিৎসা করব। তুমি না করতে পারবে না, অন্তত আমার জন্য তোমাকে বাঁচতে হবে। কিছুদিন আগে নিশির বাবা মারা গেল। নিশির অ্যাডমিশন শেষ হওয়ার পরই নিশির বাবা মৃত্যুবরণ করেন। নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আর মৃন্ময় বুয়েটে। কারো জীবন থেমে নেই, সবার জীবনের গতি বহমান, শুধু মানুষগুলোর মাঝে পরিবর্তন এসেছে। মৃন্ময় নিশির প্রতি দুর্বল হয়ে গেছে, নিশিকে জানিয়ে দিয়েছে সে কথা। নিশি মৃন্ময়ের থেকে সময় চেয়েছে। আজকে সেই সময় শেষ। নিশি আজকে জানিয়ে দেবে ও মৃন্ময়কে ভালোবাসে কিনা। মৃন্ময় ক্যাম্পাসে বসে আছে আর ভাবছে আজকে সন্ধ্যায় নিশি কি উত্তর দেবে তাকে। কি হবে নিশির উত্তর, হ্যাঁ কিনা? মৃন্ময়ের এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটি বলছে, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি মৃন্ময়। মৃন্ময় পেছনে তাকালো। মৃন্ময় যা মনে করেছিল তাই এটা নিশির গলা। নিশির এই উত্তর শুনে মৃন্ময় খুশিতে গদগদ হয়ে উঠল। অসম্ভব খুশি মৃন্ময় আজকে। ও পারছে না এক্ষুনি নেচে ওঠে। ও তাড়াতাড়ি গিয়ে নিশিকে জড়িয়ে ধরে আর বলে, সত্যি বলছো তো নিশি? নাকি আমি স্বপ্ন দেখছি? তুমি সত্যিই আমাকে ভালোবাসো? হ্যাঁ মৃন্ময় বাসি, আমিও তোমাকে ভালোবাসি। আর এটা বলার জন্যই তোমার ক্যাম্পাসে এসে হানা দিলাম। দুজন অনেকক্ষণ যাবৎ একে অপরকে জড়িয়ে ধরে রেখেছে। নিশি মৃন্ময়ের কোনো হেলদোল দেখতে না পেয়ে বলে উঠল, আরে এবার তো ছাড়ো, সবাই দেখছে। আমি প্রেম করছি, অন্যরা যদি দেখে তাতে আমার কি? প্রেম করবে ভালো কথা, অন্য কোথাও গিয়ে প্রেম করবে, চলো এখানে আর না প্লিজ। মৃন্ময় নিশিকে এবার ছেড়ে দিল। তারপর বেরিয়ে পড়ল লং ড্রাইভে। আজকে ওরা জমিয়ে প্রেম করবে। অনেকদিন পর নিশিকে এত খুশি খুশি লাগছে। এতটা খুশি ওকে অনেকদিন পর দেখাচ্ছে। 5 বছর পর আজকে নিশি আর মৃন্ময়ের বিয়ে হলো। এতগুলো বছর জমিয়ে প্রেম করার পর অবশেষে আজকে ওদের বিয়েটা কমপ্লিট হলো। দুজনেই আজকে খুব খুশি। প্রথম প্রথম মৃন্ময়ের ফ্যামিলি এই বিয়েটা নিয়ে একটু আপত্তি করেছিল, কিন্তু পরে মৃন্ময় বুঝিয়ে সুঝিয়ে এই বিয়েতে সবাইকে রাজি করিয়েছে। নিশি বাসর ঘরে ঘোমটা দিয়ে বসে আছে। কিছুক্ষণ পর দরজায় আওয়াজ হলো। নিশি আর চোখে দেখল মৃন্ময় এসেছে। নিশি মৃন্ময়কে ভেতরে ঢুকতে দেখে একটু নড়েচড়ে বসল। মৃন্ময় নিশির কাছে এসে নিশির ঘোমটা তুলল। মৃন্ময় ঘোমটা তুলতেই নিশি হেসে ফেলল। নিশির হাসি দেখে মৃন্ময় হেসে ফেলল। তারপর টেবিলে রাখা রজনীগন্ধার গুচ্ছ নিশির হাতে দিয়ে বলল, এই নাও নিশি, তোমার প্রিয় ফুল, এক থোকা নিশিগন্ধা। নিশি ফুলের থোকা হাতে নিয়ে প্রাণ ভরে রজনীগন্ধার মাতাল করা গন্ধ নিল। কিছুক্ষণ পর মৃন্ময় ও নিশি প্রেম সমুদ্রে ডুব দিল। সমাপ্ত।